শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। আর কয়েক ঘন্টার মধ্যেই শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা ঘুরে ঘুরে প্রার্থীদের জানাচ্ছেন নিজেদের ইশতেহার, ভোটাররাও প্রার্থীদের জানাচ্ছেন প্রত্যাশার কথা। প্রচারণার শেষ দিনেও ছিল পাল্টাপাল্টি অভিযোগ। এসব ভোটারদের হাতে প্রার্থীদের প্রচারপত্র যেন আটছেই না। আটবেই বা কিভাবে? 28 পদের জন্য লড়ছেন 470 জন। শেষ দিনের প্রচারণায় সবার কাছেই পৌঁছাতে চেয়েছেন সবাই, তাই দুই হাত ধরে শিক্ষার্থীরা লিফলেট নিয়ে জানিয়েছেন শুভকামনা। এক একজন প্রার্থী অনেক সুন্দর সুন্দর ইনোভেটিভ, কেউ হচ্ছে তার ব্যালট নাম্বার 123 সেটা দিচ্ছে 1 2 3 সিসিমপুর। কিন্তু দেখা যাচ্ছে যে সবাই স্বতন্ত্র বা ব্যক্তি হিসেবে মানুষকে বেশি বিবেচনা করছেন। আসলে রোববার বেলা 1টার দিকে বটতলায় ছাত্রদল মনোনীত সব পর্যায়ের প্রার্থীরা পড়েন শপথ। শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করার শপথ নেন সবাই। এই প্রতিটি শপথ বাস্তবায়িত হবে। রাষ্ট্রের প্রয়োজনে আবারও রাজপথে নামার শপথ বাক্য পাঠ করেন সব প্রার্থী। আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। থেমেছিলেন না অন্য প্রার্থীরাও। ছাত্র শিবির মনোনীত প্রার্থীরা ঘুরেছেন অনুষদ থেকে অনুষদ। অভিযোগ করেছেন একটি দলের নেতারা ফোন করে শিক্ষার্থীদের তাদের প্যানেলে ভোট দেওয়ার চাপ দিচ্ছেন। ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন, এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা 9 তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল, সবসময় সততার পক্ষে ছিল। সার্বিক বিষয় নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাম সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ। দাবি করা হয় স্বাধীনতা বিরোধীরা একটি পদেও জিতবে না। ক্ষোভ জানানো হয় নির্বাচন কমিশনের প্রতিও। আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু 9 তারিখ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলো কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। এরপরেই সংবাদ সম্মেলন করে কমিশন। জানানো হয় প্রথমবারের মতো ডাকসুতে ব্রেইল পদ্ধতিতে ভোট দেবার সুযোগ পাবে দৃষ্টি সমস্যায় আক্রান্ত 30 ভোটার। এই প্রথমবারের মতো এবং তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে সক্ষম হবে। জাল ভোট ঠেকাতে থাকবে কয়েক স্তরের যাচাই বাছাই। তাই কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ কমিশনের। গুজব একটা মারাত্মক সামাজিক ব্যাধি। কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে। তা আমরা এই বিষয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব, আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন। ভোটের দিন মঙ্গলবার সিলগালা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পথ। বৈধ পাস ছাড়া কেউই ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনের আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। একেবারে শেষ মুহূর্তের প্রচারণা কেমন চলছে সেটা জানাবেন, আর একই সাথে নির্বাচনের প্রস্তুতি কেমন সেটাও জানাবেন। সোহার, গত 13 দিন ধরেই আসলে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করেছেন, প্রত্যেকটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন। যেহেতু 39,000 ভোটার, প্রত্যেকেই অর্থাৎ অনেকেই হলে থাকেন, অনেকেই হলে থাকেন না। যারা হলে থাকেন না তাদের কাছে পৌঁছানোটা আসলে প্রার্থীদের জন্য বেশ চ্যালেঞ্জের ছিল। তারপরেও গত 13 দিন ধরে যে প্রচারণা, সেই প্রচারণায় সর্বোচ্চ চেষ্টাটি করেছেন প্রার্থীদের কাছে।
হচ্ছে আজকে যেহেতু শেষ দিন, শেষ মুহূর্তে আসলে কারোরই দম ফেলার ফুরসত নেই। সবাই এখনও সর্বোচ্চটা চেষ্টা করছেন যেন একজন ভোটারকে হলেও কনভিন্স করতে পারেন পক্ষে ভোট দেওয়ার জন্য। সেই চিত্রটাই আসলে এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গায়, শুধু সেন্ট্রাল লাইব্রেরি, মধুর সামনে এইরকমটি নয়, প্রত্যেকটি হলে হলে এই চিত্রটি আরও সবচেয়ে বেশি এবং সবার মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে, কারণ যেহেতু একেবারেই শেষ মুহূর্তের সময় এবং ভোটের যে প্রস্তুতি, এর মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ভোটের যে কেন্দ্রগুলো রয়েছে 8টি কেন্দ্র, সেই 8টি কেন্দ্র প্রস্তুত করার সেই কাজগুলো চলছে এবং এর পাশাপাশি আজকে প্রশাসনের পক্ষ থেকে আসলে বলা হয়েছে 39,000 ভোটারের প্রত্যেকেই যেন ভোট দিতে পারেন, সেই জায়গাটি, সেই ব্যবস্থাটি তারা করার চেষ্টা করছেন। যারা বাইরে থেকে আসবে, হলের শিক্ষার্থীদের পাশাপাশি যারা শাটলে করে ক্যাম্পাসে ভোট দিতে আসবেন, সেটি যেন নির্বিঘ্নে হয় সেই জায়গাটি করার চেষ্টা করছেন। অর্থাৎ তারা বলছেন যে এখন পর্যন্ত গত 13 দিনে বা প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত খুবই শান্তিপূর্ণভাবে ডাকসুর যে প্রচারণা সেটি শেষ হয়েছে। টুকটাক কিছু পাল্টাপাল্টি অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো এখনও রয়েছে। নির্বাচন কমিশন বলছেন যে শেষ পর্যন্ত, অর্থাৎ ফলাফল ঘোষণা পর্যন্ত এরকম উৎসব মুখর পরিবেশেই থাকবে, সেই জায়গাটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং প্রার্থীরা একদমই সেরকম। সবুজ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ডাকসু নির্বাচন যেন উৎসব মুখর হয় সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, এমনটি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান। রাজবাড়ীর ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে। ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান প্রেস সচিব। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল দমানো সহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 23 জনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এই প্যানেল ঘোষণা করেন। 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নুরুদ্দিন আবিরকে ভিপি, 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিল জীবনকে জিএস আর 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এশাকে এজিএস প্রার্থী করা হয়েছে। এদিকে সম্মিলিত শিক্ষার্থী জোট ব্যানারে প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। ভিপি পদে লড়ছেন মুস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে ফাহিম রেজা ও এজিএস পদে প্রার্থী এস.এম. সালমান সাব্বির। দ্বিতীয়বারের মতো মাস্টার্সে ভর্তি হয়ে রাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। এদিকে আজ ছিল রাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামী 25 সেপ্টেম্বর রাকসুতে ভোট গ্রহণের কথা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদ জাকসুতে চলছে 10ম দিনের মতো প্রচারণা। সকাল থেকে শুরু হয় প্রার্থীদের জনসংযোগ। ভিপি, জিএস, এজিএস সহ সকল প্রার্থীরাই যাচ্ছেন ভোটারদের কাছে, নানা প্রতিশ্রুতি দিয়ে করছেন মন জয়ের চেষ্টা। নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানের আশ্বাসও দিচ্ছেন। অবাধ ও নির্বিঘ্ন নির্বাচনের জন্য ক্যাম্পাস এলাকায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এদিকে গতকাল সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল নিয়েও সমালোচনা চলছে। কমিশনের দেয়া তফসিল অনুযায়ী 9 তারিখ রাত 12টার পর প্রচারণার সময় শেষ হবে। নির্বাচন হবে আগামী 11 সেপ্টেম্বর। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে কয়েক জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তি ঢাকা সিলেট মহাসড়কে। দিনভর যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন এই রুটের যাত্রী চালকরা। সংসদীয় আসনের সীমানা দ্রুত আগের মতো করা না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। যতদূর চোখ যায় কেবলই যানবাহনের দীর্ঘ সারি।
ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে আছে গাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় এলাকা পুনর্নির্ধারণের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করায় এই যানজট। সকালে বিজয়নগর সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় এই বিক্ষোভ করা হয়। অবরোধকারীরা জানায়, সদর ও বিজয়নগর নিয়ে গঠিত ছিল ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন। তবে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ। এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। ভোগান্তি পোহাতে হয় সিলেট কুমিল্লা রুটের যাত্রীদেরও। ৬০,০০০ ভোটার আছে, নারী থেকে পুরুষ, হিন্দু থেকে মুসলিম, বিএনপি, জামাত, এনসিপি সহ যত রকমের দল আছে, কোনো মানুষই এই সরাইলের সাথে আসন সংযুক্ত করতে রাজি নয়। আসন পুনর্নির্ধারণের দাবিতে অবরোধ করা হয় ঢাকা পাবনা মহাসড়কও। বেড়া এলাকায় সিএনবি মোড়ে অবস্থান নিয়ে স্থানীয়দের সাথে বিক্ষোভে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সীমানা পরিবর্তন না করে বেড়া উপজেলাকে পাবনা ১ আসনের সাথেই রাখার দাবি জানানো হয় এ সময়। একটা দলের ষড়যন্ত্র করিয়া এই আমাদের আসনটাকে বিভক্ত করে ফেলছে, আর তার সাথে আলাদা করে আমাদেরটা দিয়ে দিচ্ছে সুজলগরের সাথে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় অবরোধ করে কুমিল্লা ২ আসন পুনর্বহালের দাবি জানায় মেঘনা হোমনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটি। আধ ঘন্টা পর পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। রংপুরেও নতুন সীমানা নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রংপুর ৩ থেকে সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডকে সরিয়ে বর্তমানে রংপুর ১ গঙ্গাচড়ার সাথে যোগ করা হয়েছে। পরে ডিসি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একটি আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সোমবার থেকে ৬০ ঘণ্টার হরতাল, অবরোধ ও আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। ৮ তারিখ সকাল সন্ধ্যা হরতাল বাগেরহাটের জেলা সহ প্রতিটি উপজেলায়। ৯ তারিখে আমরা আবার বিক্ষোভ মিছিল করব প্রতিটি উপজেলায় একই টাইম বিকেল ৫টায়। ১০, ১১, ৪৮ ঘন্টার হরতাল। ফরিদপুর ৪ আসন পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ভাঙাতেও। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সীমানা পুনর্নির্ধারণে ইসি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। এ নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কমিশন যেটি করেছে চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে এবং কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনে নির্বাচনের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আইকর আইনজীবী ফোরামের আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঐতিহাসিক ঘটনা হবে। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চেয়ে কোনো লাভ হবে না। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। রাজনৈতিক দল বা নেতাদের তেল না দিয়ে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, জনগণ, রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া উৎসব মুখর আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন তিনি। সকালে রাজারবাগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যতই চাপ আসুক, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি ও পোস্টিং দেওয়া হবে বলে আবারও জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশের আইজি বাহরুল আলম বলেন, এবারে নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। চাপের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশের সদস্যদের প্রতি আহ্বান আইজিপির। আমার কাছে খুবই ভালো লেগেছে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হয়, এই জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার।
আর আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আমরা যদি আমাদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই দায়িত্ব পালন করি, তবে আমরা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। ভোলায় মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানী হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো, আটকও হয়নি কেউ। তদন্তের পরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলছে পুলিশ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। এদিকে বগুড়ায় ফিলিং স্টেশন কর্মচারী ইকবাল হোসেনকে পূর্ববিরোধ কিংবা টাকা লুটের জন্য হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নারায়ণগঞ্জের ছিনতাইকারী সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 10 জনকে। মাদ্রাসা শিক্ষক ও ইসলামী বক্তা আমিনুল হক নোমানীকে শেষ বিদায় জানাতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হাজারো মানুষ। শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। আলিয়া মাদ্রাসার শিক্ষক আমিনুল হক নোমানী ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়ভাবে ইসলামী বক্তা হিসেবেও বেশ পরিচিতি ছিল তার। আমিনুল হক নোমানীর এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। আমাদের একজন গার্জিয়ান হারাইয়া লাইছি। আমাদের এই মামায় আমাদের অর্ধ এলাকায় সব সময় ভালো চাইছে। তার আচরণে আমি কোনোদিন দেখি না কারোর সাথে খারাপ আচরণ এটা করতে, কিন্তু কেন যে কি কোথেকে কি হইলো আমরা এলাকাবাসী আজকে সবাই আমরা হতবাক। স্বজনরা জানান শুক্রবার তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি যাওয়ায় বাসায় একাই ছিলেন নোমানী। রাতে চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় দেখতে পান নোমানীকে। হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। নোমানী হুজুরে চিৎকার দিতেছে, কি জানি হয়েছে হুজুরে। তো পরে আমি এটা শুনি, আমি ওই জায়গার থেকে যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় চলে আসছি। হুজুরে 1 মিনিট পরে জিব্বাটার একটু লাড়া দিছে, লাড়া দিয়া একদম শরীরটা শীতল হয়ে গেছে। কে বা কারা কি কারণে নোমানীকে হত্যা করেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। আমাদের একাধিক টিম কাজ করতেছে, ডিবি আমাদের সহযোগিতা করতেছে। আমরা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে আমরা শনাক্ত করব। বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের কাউন্টারের ভেতর থেকে হিসাব রক্ষক ইকবাল হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। গতরাতে ফিলিং স্টেশনের দায়িত্বে ছিলেন ক্যাশিয়ার ইকবাল ও বিক্রয় সহকারী রতন। সকালে অন্যান্য কর্মচারীরা এসে ইকবালের মরদেহ দেখতে পান। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা ইকবালের পরিবার। আমি আসে দেখি শুয়ে আছে, ভিতর থেকে দেখা যাচ্ছে না, পরে এখন ওই কাল্লা এক সাইডে আছে। আমি এখনই খবর পাই আসলাম যে পাম্পে নাকি কে যেন মার্ডার হয়েছে। আমি সেই খবর শুনে আসে দেখি যে আমারই সম্বন্ধে মারছে। পুলিশ জানায় ঘটনার পর থেকে লাপাত্তা বিক্রয় সহকারী রতন। এছাড়া হত্যাকাণ্ডের আগে পরিকল্পিতভাবে বন্ধ করে দেয়া হয় পাম্পের সিসিটিভি ক্যামেরা। প্রাথমিক ধারণা স্টেশনের টাকা লুট বা পূর্ব বিরোধ থেকেই হতে পারে এই হত্যাকাণ্ড। আপাতত দৃষ্টিতে মনে হয়েছে এটা কোনো পার্সোনাল ক্লাসকে কেন্দ্র করে, অথবা এখানকার ক্যাশিয়ার হিসেবে তিনি ছিলেন, যদি কোনো প্রকার টাকা পয়সা থেকে থাকে সেটা লুট করার উদ্দেশ্যে কেউ তাকে হত্যা করেছে। এদিকে ছিনতাইকারী সন্দেহে শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 10 জনকে আটক করেছে পুলিশ। জারিন অর্নি, যমুনা নিউজ। সংঘাতের পর স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী। আগের রাতে জারি করা 144 ধারার মেয়াদ শেষ হয়েছে বিকাল 3টায়। দোকানপাট খুললেও সংঘর্ষে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। কিছুদিন পর পর সংঘর্ষ অস্থিরতায় অতিষ্ঠ স্থানীয়রা। আগের রাতের সংঘর্ষের চিত্র এখনও স্পষ্ট হাটহাজারী বাজার ও এর আশপাশের এলাকায়। পরিস্থিতি কিছুটা থমথমে। সকাল থেকে কিছু দোকানপাট খুলেছে আর কিছু বন্ধ। যান চলাচলও স্বাভাবিক। আগের রাতে জারি করা 144 ধারা বহাল ছিল রোববার বিকেল 3টা পর্যন্ত। এ সময় হাটহাজারী জুড়ে টহল দেয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ। বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং সুন্নি সমর্থকদের সাথে বৈঠক করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা এখানে যারা ছাত্রদের এবং এলাকাবাসী সবার সাথে বসে যারা ছিলেন কথাবার্তা বলে আমরা পরিস্থিতি
নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এখানে কোনো পক্ষ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা ছিল কিনা আমরা অবশ্যই এটি খতিয়ে দেখব। যদি কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। কিছুদিন পরপর তুচ্ছ সব কারণে সংঘাত সংঘর্ষের ঘটনায় বিরক্ত স্থানীয়রা। প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ তাদের। ভয়ভীত কাজ করে, আমরা গাড়ি চলতে পারি না, আপনার গ্লাস ভাঙে, গাড়ি আগুন জ্বলা যায়, তো এটা আমরা ভয়ভীত না। এসব হামলা মামলা এগুলো ভয়ভীতি আমাদেরকে দেখানো হয়েছে। এখনও যদি এসব কিছু দেখানো হয় তাহলে আমরা যে পরবর্তী যে আমরা কাদেরকে সিলেক্ট করব। আমাদের নিরাপত্তা মনে হয় না, জনগণের ভোগান্তি, সব কিছু জনগণের ভোগান্তি হচ্ছে। আগের রাতে দফায় দফায় সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের প্রায় 2 শতাধিক মানুষ। অনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। টোটাল 109 জন আমাদের এখান থেকে চিকিৎসা সেবা নিয়েছে, তার মধ্যে 15 থেকে 20 জন গুরুতর জখম ছিল। তো তাদেরকে আমরা এখান থেকে মোটামুটি প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছি। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে জশ্নে জুলুসে অংশগ্রহণকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মাদ্রাসা এলাকা। এক পক্ষের অভিযোগ জুলুসের গাড়িতে গরম পানি মেরেছে মাদ্রাসার মসজিদের উপর থেকে। অন্য পক্ষের অভিযোগ জুলুসে থাকা এক তরুণ ফেসবুকে মাদ্রাসাকে অবমাননা করে আপত্তিকর পোস্ট দিয়েছে। রাতেই ফটিকছড়ি থেকে আরিয়ান ইব্রাহিম নামে ওই তরুণকে আটক করে পুলিশ। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার 6 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গোয়ালন্দ ঘাট থানার ওসি জানান, ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুদ মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, শাফিন সর্দার, ইনামুল হক জনি সহ 6 জনকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলা দরবার শরীফে হামলা ভাঙচুর চালানো হয়। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় পুলিশের 3টি গাড়িও। রাতে পুলিশের ওপর হামলা, কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে 3 থেকে 3,500 অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা। তবে মাজারে সহিংসতা ও একজন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে তারা বিশেষ করে হত্যা মামলার যে সংক্রান্ত বিষয়টা পরিবারের সাথে আমাদের কথা হচ্ছে, পরিবার আসলে আমরা বেশি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো, অবশ্যই মামলা হবে এই বিষয়ে। গাজীপুর বর্মি বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে একজনকে আটক করা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে, কি হচ্ছে, কি হয়েছে সেখানে? বিকেল 5:30টার সময় এই গাজীপুরের শ্রীপুরে যে বর্মি বাজারের বড়মা এলাকায় এখানে কিন্তু একজন ব্যবসায়ীকে অস্ত্র সহ আটক করেছিল র্যাব। তারা এই ঘটনা শোনার পরেই এলাকার যে স্থানীয় জনতা তারা কিন্তু আসলে র্যাবের গাড়ি তারা এখানে অবরোধ করে রেখেছে, র্যাবের গাড়িতে তারা ভাঙচুর করেছে, এখনো কিন্তু সেই অবরোধ রয়েছে। এই ঘটনার পর থেকে শ্রীপুর থানার যে পুলিশ রয়েছেন তারা কিন্তু এসেছেন। র্যাবের কিন্তু 2টি গাড়ি কিন্তু এখানে আটক করা হয়েছে। তারা 2টি গাড়ি আটক করে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ হচ্ছে যে যাকে মোশাররফ যাকে অস্ত্র সহ গ্রেফতার করেছে সেই অস্ত্র র্যাবের পক্ষ থেকে তাকে দিয়ে আসলে তাকে আটক করা হয়েছে। এই অভিযোগ হচ্ছে, এই অভিযোগের ভিত্তিতে তারা এই রাস্তা অবরোধ করেছে। এই যে বর্মি বড়মা যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেটি আসলে প্রায় ঘন্টা খানিক ধরেই কিন্তু আসলে এই সড়কটি বন্ধ রয়েছে। এই সড়ক দিয়ে কোনো ধরনের যান চলাচল করতে পারছে না কোনো গাড়ি। আপনি দেখতে পাচ্ছেন রাস্তার উপরে গাছ ফেলিয়ে কিন্তু তারা রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা যদি একটু দেখাতে চাই, এই যে র্যাবের গাড়িটি রয়েছে সেই র্যাবের গাড়িটি কিন্তু অবরোধে রয়েছে। তারা প্রায় 1 ঘন্টার উপরে তারা এই জায়গায় রয়েছেন। তাদের গাড়িতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গাড়িতে হামলা চালিয়েছে এবং র্যাবের যারা সদস্য যারা রয়েছে তারা কিন্তু গাড়ির ভিতরেই রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই নামতে পারছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, র্যাবের যে পাশাপাশি আরেকটি গাড়ি রয়েছে সেই গাড়ির ভিতরেই কিন্তু যে মোশাররফ যাকে আসলে অস্ত্র দিয়ে যে অভিযুক্ত রয়েছে আটক করা হয়েছে সেই গাড়ির ভিতরে কিন্তু মোশাররফ রয়েছে। সেই গাড়ি পুরো সাইডেই কিন্তু আসলে এই এলাকার যে স্থানীয় জনতা রয়েছে তারা কিন্তু আসলে ঘিরে রেখেছে এবং স্থানীয় যে থানার যে ইনচার্জ আব্দুল বারিক উনি কিন্তু এসেছেন এবং সার্কেল অফিসার মিরাজ তিনিও কিন্তু এসেছেন। কোনোভাবেই তাদেরকে বোঝাতে সক্ষম পাচ্ছে না, কিন্তু তারা কিন্তু গাড়ি অবরোধ করে এখনো পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে
যাচ্ছে, তারা বলছে যতক্ষণ পর্যন্ত এই যে মোশাররফকে ছাড়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই গাড়ি ছাড়বে না। বাবু ধন্যবাদ। লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন উমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে 10:05 মারা যান তিনি। আগামীকাল সোমবার 10টায় শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবা মার পাশে শায়িত করা হবে বদরুদ্দিন উমরকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করা বদরুদ্দিন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক জীবনে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল সংগঠন করে সভাপতির দায়িত্ব নেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছিল অন্তর্বর্তী সরকার। তবে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার দ্বিতীয় সাক্ষী বদরুদ্দিন উমরের তদন্ত সংস্থার কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে দাখিল হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর, জানিয়েছেন প্রসিকিউশন। এদিন ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলে 6 জন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। ট্রাইব্যুনাল 2-এ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঠিক আগে মাকে চিঠি লিখে বেরিয়ে যায় শহীদ শাহরিয়ার খান আনাস। এরপর চানখারপুলে গুলিবিদ্ধ হয় এই কিশোর। বুকের বাঁ পাশে লাগা গুলি বেরিয়ে যায় অপর পাশ দিয়ে। সেদিন শহীদ আনাস সহ 6 জন নিহত হয় চানখারপুলে। রোববার মামলায় সাক্ষ্য দেন শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি। মা বলেন, গুলি লেগেছে আনাসের। এটা শোনার পর তিনি দৌড়ে যান হাসপাতালে। দেখেন রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে স্ট্রেচারে। আনাসের রক্তে ভিজে যায় মায়ের শরীর। এ অবস্থায় রিকশায় মরদেহ বাসায় নেওয়া হয়। পরে গোসল ছাড়াই হয় দাফন। স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় ওনার ছেলের নিথর দেহ পড়ে আছে। উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই, মানে ফাঁসি চাই। উনি এটা বোঝাতে চেয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার 2 নং সাক্ষী ছিলেন লেখক, গবেষক, রাজনীতিবিদ বদরুদ্দিন উমর। প্রসিকিউশন বলছে তার জবানবন্দি এরই মধ্যে গ্রহণ করেছে তদন্ত কর্মকর্তা। ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা। এটা সময় বলে দিবে। এটা অনারেবল বিজ্ঞ চিফ প্রসিকিউটর সিদ্ধান্ত নেবে। একই দিন ট্রাইব্যুনাল 2-এ হয় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য জেরায় আবু সাইদ হত্যার ঘটনা ও সেই দিনের বিস্তারিত তুলে ধরেন সাক্ষীরা। যিনি পোস্টমর্টম করেছিলেন, যার পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ করতে কয়েকবার বাধা দেওয়া হয়েছে, পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে এবং সরকার তাদের ইচ্ছা মতো পোস্টমর্টম দিতে সচেষ্ট ছিল, তাকে দিয়েছি। আর সুরধাল যিনি করেছিলেন সেই এসআইকে সাক্ষী হিসাবে হাজিরা দিয়েছি। ফার্মগেটে শহীদ নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। সেই সাথে চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ 15 আসামির বিরুদ্ধে 12 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মানুর মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক অতিরিক্ত আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকারকে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে উপজেলার কলাকোপা ইউনিয়ন থেকে এই গ্রেফতারের পর আদালতে পাঠানো হয় শামসুদ্দোহাকে। তিনি বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ছিলেন। পুলিশ জানায় 999-এর মাধ্যমে খবর পেয়ে অভিযান চালায় তারা। পরে গুলশান থানার শামসুদ্দোহার নামে 12 কোটি টাকার চেক ডিসঅর্ডার মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। তার বিরুদ্ধে জমি দখল, টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সিএমএম আদালতের ভেতরে সাংবাদিক আসিফ মোহাম্মদ সিএমকে মারধরের ঘটনায় মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। রবিবার সকালে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক নির্যাতনের ঘটনা ন্যাক্কারজনক উল্লেখ করে উপস্থিত সাংবাদিকরা বলেন, ম্যাজিস্ট্রেটের সামনে সাংবাদিক আক্রান্ত হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।
দায়ী আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি তোলা হয়। বলা হয়, তা না হলে দুঃখজনক নজির স্থাপন হবে। গেল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে মুহিউদ্দিন মাহি নামের এক আইনজীবীর নেতৃত্বে মারধরের শিকার হন সাংবাদিক আসিফ মাহমুদ। আমরা সুরক্ষা চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই এবং এই স্বাধীনভাবে কাজ করতে চাই রাষ্ট্রের জন্য, দেশের জন্য। আমরা এমন দেশ চাই না যে বাংলাদেশে আসলে এই ধরনের হামলা হবে। এটি এখন এমনভাবে প্রতিষ্ঠিত যে সাংবাদিক মেরে ফেলেন, সাংবাদিককে পিটান, এটার কোনো সমস্যা নাই। এনবিআরের সাবেক সদস্য ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে আনা নেওয়ার সময় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বাহিনীর 11 সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। ঘটনা তদন্তে গঠিত 3 সদস্যের কমিটি ঘটনার সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। ঘটনা 12 আগস্ট ঢাকার একটি আদালতে হাজিরা শেষে কিশোরগঞ্জ কারাগারে ফেরত নেওয়া হচ্ছিল ছাগলকাণ্ডে সমালোচিত মতিউর রহমানকে। এটি নরসিংদীর একটি রেস্টুরেন্ট। ভিডিও বলছে বিকেল 5টার খানিক পরে এখানে প্রবেশ করেন মতিউর, যেখানে আগে থেকে টি শার্ট পরিহিত এক ব্যক্তি তার অপেক্ষায় ছিলেন। দুজনকে একই কক্ষে দিয়ে খাবার খেতে শুরু করেন পুলিশ সদস্যরা। ঘণ্টা খানেক পর একসঙ্গে বেরিয়ে আসেন দুজন। এ সময় বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় মতিউর রহমানকে। পুরো সময় হাত কড়াবিহীন ছিলেন এনবিআরের সাবেক এই কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করে কিশোরগঞ্জ জেলা পুলিশ। পুলিশ জানায়, আসামিকে আদালতে আনা নেয়ার পথে এমন আপ্যায়ন বিরতির কোনো সুযোগ নেই পুলিশ বিধিতে। এর প্রেক্ষিতে ঘটনার সত্যতা মেলায় ওই দিন দায়িত্ব পালন করা এক এসআই সহ 11 জনকে সাময়িক বহিষ্কার করা হয়। পুলিশ কর্তৃক কিছু মিসম্যানেজমেন্ট এবং অসদাচরণের ঘটনা ঘটেছে, সেটা তদন্তের জন্য পুলিশ সুপার মহোদয় একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয়, যার রিপোর্ট আমরা গত 6/9/2025 তারিখে সাবমিট করেছি এবং সেই রিপোর্টের উপরে পুলিশ সুপার মহোদয় তাদেরকে সাময়িক বরখাস্ত করেছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে। এই ঘটনার সঙ্গে আর্থিক সংশ্লেষ কতখানি তা খতিয়ে দেখছে পুলিশ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সরকার গণমাধ্যমের বিবর্তন ও গণমানুষের গণমাধ্যম হিসেবে দেখতে চায় উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাগজে কলমে যতটুকু সংস্কার করা সম্ভব ততটা এই সরকার করে যেতে চায়। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর একটি হোটেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি আয়োজন করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা, যেখানে প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি উঠে আসে। সরকার আপনাকে বড় জোর পলিসি দিতে পারে, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা পুরোপুরি মিডিয়ার হাতে। এখন বলেন যে এত টাকা আমি দিব, আয় আসবে কোত্থেকে? ডিটিএইচ গুলোকে আপনার আইন করে দিবে যে ডিটিএইচ গুলো আপনাদের যে সেলস আছে সেটার ডাটা তো ট্রান্সপারেন্ট, তারা জানে প্রতি হাউসে কয়টা কানেকশন আছে, সেখান থেকে আপনাকে 30%, 40%, 50% রেভিনিউ শেয়ার করবে। আলোচনায় বিজিসির ট্রাস্টি ফাহিম আহমেদ বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ, তবে এটি সঠিকভাবে প্রতিষ্ঠিত না হলে দেশ আগাবে না। বলেন, গণমাধ্যমের উন্নয়নে তথ্য মন্ত্রণালয়কেই নেতৃত্ব দিতে হবে। সরকারের উচিত এই যে গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোকে স্বীকৃতি দেয়া। তখনই মালিকরা মনে করবে যে এটা সরকার স্বীকৃতি দিয়েছে এই কমিশনকে। সরকার এটা নিয়ে একটা কথাও বলেনি এখন পর্যন্ত। সভায় গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার জন্য আলাদা কমিশন গঠন করা হয়েছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মব ভায়োলেন্স নিয়েও কথা বলেন উপদেষ্টা। এত বছর যাবত নিজেদের অবস্থা কর্মপদ্ধতি আপনারা একভাবে দেখে এসছেন। এখন আপনারা যে পরিবর্তন চান, এই পরিবর্তন কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে। এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না, মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করছি, তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও করছি। এছাড়া সভায় ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার বিষয়েও গুরুত্ব আরোপ করেন। কেন লেখা হচ্ছে না? অন্যান্য ধরনের ভয়ভীতির জন্য হয়তো আপনারা লিখছেন না। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যমের লোগো নকল করে সামাজিক মাধ্যমে যে পেজগুলো চলছে তা মূলত সমাজে আস্থা সংকটের প্রতিফলন, এমনটাই জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে রাজধানী তথ্য ভবনে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন, গত 15 বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে।
আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, যদি কোনো সহিংসতা ঘটে গণমাধ্যমের দায়িত্ব থাকবে তার মূল কারণ ও দায়িত্ব খুঁজে বের করে জনগণকে জানানো। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন গণমাধ্যম নীতিমালা করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা করেনি। সভায় বক্তারা নির্বাচনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। মব ভায়োলেন্সের সাথে মিডিয়ার সম্পর্ক আছে, এটা শুধুমাত্র আপনারা সাংবাদিকরা যদি বলেন যে মব ভায়োলেন্স কেন হচ্ছে, ওই যে মানুষের মধ্যে যে ট্র্যাপিডেশন মানে এক ধরনের আতঙ্ক, এক ধরনের ক্ষোভ বিক্ষোভ, এগুলোর ক্ষেত্রেও হচ্ছে যে অনলাইনে যারা আছেন তাদের আরও দায়িত্বশীল আচরণ আমাদের দরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ CSR এর উদ্যোগ অপরাজেয় আমি এবং বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক BDDN এর যৌথ আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হল বিশেষ জব ফেয়ার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত বিশেষ এক জব ফেয়ারে চাকরি পেয়েছেন 46 জন প্রতিবন্ধী। অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে নিজ নিজ নিয়োগপত্র গ্রহণ করেন চাকরিপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিরা। মেলায় অংশ নিয়েছিলেন 600-রও বেশি নিবন্ধিত প্রতিবন্ধী চাকরি প্রার্থী এবং দেশের 22টি প্রতিষ্ঠান। এর মধ্যে ছিল ম্যানুফ্যাকচারিং, রিটেইল, ব্যাংকিং, ICT, টেক্সটাইল ও উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, প্রতিটি নাগরিক সমান সুযোগ পেলে সত্যিকারের উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা জানি যে আমাদের 12 ধরনের প্রতিবন্ধিতা আছে। 2013 সালে যখন আইনটি হয়েছিল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার। পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে 6 জনকে যাবজ্জীবন এবং একজনকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালত মোহাম্মদ মুজিবুর রহমানের রায় দেন। এ সময় 2 আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলায় এজাহারে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে 2014 সালে আবুল কালাম শরীফকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আসামিরা। উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আবুল কালামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। এশিয়া কাপ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। রোববার সকাল 10টার ফ্লাইটে দেশ ছাড়ে লিটন তামিমরা। প্রথম ভাগে যান দলের 12 জন সদস্য। এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য টাইগারদের, কাউকে দেখানোর জন্য খেলবেন না বলছেন জাকির আলী অনিক। যেন লাগেজ না, লিটন দাস বয়ে চলছেন 17 কোটির স্বপ্ন। এলকেডির হাত ধরে টানা 3টা টি20 সিরিজ জয়। এশিয়া কাপে বড় স্বপ্ন তো টাইগাররা দেখতেই পারে। দিন দুয়েক আগে তাসকিন আহমেদ শুনিয়েছিলেন এশিয়া কাপ জয়ের স্বপ্নের কথা। এশিয়া কাপ শ্রেষ্ঠত্বের মিশনের জন্য দেশ ছাড়ার আগে রোববার একই সুর জাকির আলী অনিকের কণ্ঠে। সবাই বিশ্বাস করি আমরা ওইরকম মাইন্ডসেট নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন আমাদের মেন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি। সম্প্রতি বেশ ভয়ডরহীন ক্রিকেট খেলছে টাইগাররা। টপ অর্ডারে তামিম, ইমন, লিটন, মাঝে হৃদয়, নিচে শামীম, জাকের। যে কোনো দলের জন্যই হুমকি। জাকেরের মতে বড় মঞ্চে সাফল্য পেতে ভয়ডরহীন ক্রিকেট খেলা জরুরি। ঠিক এরকমভাবেই খেলতে হবে, বড় মঞ্চ, সিরিজ সব কিছুতে একই মাইন্ডসেটে খেলতে হবে। তো আমরা অ্যাজ এ টিম এরকমভাবে খেলার চেষ্টা করব। বড় মঞ্চে সাফল্য না থাকায় বাংলাদেশ কখনোই সেভাবে ফেভারিটের তকমা পায় না। এবার কি সময় এসেছে পারফর্ম করে অন্যকে দেখিয়ে দেওয়ার? কাউকে জবাব দেওয়ার কিছু নাই, আমরা আমাদের ক্রিকেট খেলবো, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো। গ্রুপ পর্বে বাংলাদেশের 3 প্রতিপক্ষ হংকং, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। 11 তারিখ বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এখানে শেষ করছি আজকের সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।